হ্যালো বন্ধুরা, গল্পের শুরুতেই আমরা হানসু নামের এক হাই স্কুলের মেয়েকে দেখতে পাই যে গভীর রাতে একটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই তার সামনে একটি গাড়ি এসে থামে এবং হানসু তাতে বসে কোথাও চলে যায়। এরপর দৃশ্যপট পরিবর্তন হয় এবং আমরা জিচলকে দেখতে পাই, যিনি একজন বক্সিং কোচ। তিনি একটি ট্রফি নিয়ে একটি রেস্তোরাঁয় যান। ট্রফিটি তার এক ছাত্র একটি ম্যাচে জিতেছিল, যেখানে সে দ্বিতীয় স্থান পেয়েছিল। কিন্তু আসলে তার ছাত্র ম্যাচটা জিততে পারত, কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা টাকা খেয়ে তার প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করে দেয়। জিচলের স্বভাবটা একটু খ্যাপাটে ধরনের ছিল, আর যখন কেউ তার ছাত্রের সাথে অন্যায় করে তখন সে তা সহ্য করতে পারে না। তাই সে এখানে এসে সেই কর্মকর্তার সাথে তর্ক করতে শুরু করে। জিচল এক ঘুষিতে একজন লোককে ফেলে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে যাকে মেরেছিল সেই ছিল বক্সিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। এরপর জিচলকে বক্সিং থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়। জিচলের বোন যখন এই কথা জানতে পারে তখন সে জিচলের ওপর খুব রেগে যায়, কারণ এমনটা সে প্রথমবার করেনি। এবার তার বোন অনেক চেষ্টা করে তাকে একটি নতুন স্কুলে জিম টিচারের চাকরি জোগাড় করে দেয়। এই স্কুলটি শহর থেকে দূরে একটি গ্রামের মতো এলাকায় ছিল। এরপর জিচল গাড়ি চালিয়ে সেখানে যাচ্ছিল, কিন্তু পথেই তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। যখন সে টায়ার বদলানোর জন্য অপেক্ষা করছিল তখন তার নজর একটি নোটিশ বোর্ডে লাগানো নিখোঁজ পোস্টারের দিকে যায়। এই পোস্টারগুলোতে সেই হানসুর ছবি ছিল, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম, এবং তারপর থেকেই হানসু নিখোঁজ। পোস্টারের ওপর কেউ মজা করে তার সম্পর্কে খারাপ কিছু লিখে দিয়েছিল, এবং এটা দেখে জিচলের খুব খারাপ লাগে। সেটা মুছতে গিয়ে সে লেখাটা উল্টে আরও নষ্ট করে ফেলে। এরপর যখন সে সেই ছোট্ট শহরে পৌঁছায় তখন দেখে যে কিছু স্কুল ছাত্রী একটি মেয়েকে বিরক্ত বা বুলিং করছে। এই মেয়েটি ইউজিন ছিল সেই নিখোঁজ হানসুর সবচেয়ে ভালো বন্ধু। ওই মেয়েগুলোর ওপর তার খুব রাগ হচ্ছিল, কারণ ওরাই পোস্টারগুলোতে আজেবাজে কথা লিখেছিল। ইউজিন যখন তাদের এই বিষয়ে প্রশ্ন করে তখন তারা অস্বীকার করে, কিন্তু এটা স্পষ্ট ছিল যে তারা চায় না হানসু ফিরে আসুক। জিচল তাদের থামানোর চেষ্টা করলে মেয়েগুলো তাকেই উল্টো বলে, মিস্টার, নিজের চরকায় তেল দিন। তারপর জিচলের সাথে তার পুরনো ছাত্র ডংসুর দেখা হয়, যে এখন একজন পুলিশ অফিসার। সে জিচলকে স্বাগত জানায় এবং শহরটা ঘুরিয়ে দেখায়। অন্যদিকে আমরা ইউজিনকে দেখি যে হানসুর বাড়িতে গিয়ে তার দাদির সাথে দেখা করে। এখানে আমরা জানতে পারি যে হানসুর পরিবারে একমাত্র তার দাদিই বেঁচে আছেন, যিনি হানসুর এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় খুব চিন্তিত। এই পুরো গ্রামে দাদি এবং ইউজিনই একমাত্র দুজন যারা সত্যি সত্যি হানসুকে খুঁজছে। পুলিশ তো এই কেসটাকে গুরুত্ব দেওয়াই বন্ধ করে দিয়েছে। এরপর ইউজিন ছাদে আসে এবং হানসুর সাথে কাটানো ভালো মুহূর্তগুলো মনে করতে থাকে। এখানে আমরা জানতে পারি যে হানসু বেশ স্বাধীনচেতা মেয়ে ছিল। সে নিজের মতো করে জীবন বাঁচতে চেয়েছিল। হঠাৎ ইউজিনের মনে পড়ে যে হানসু একটি ক্লাবে পার্ট টাইম কাজ করত। একটু খোঁজাখুঁজি করার পর সে সেই ক্লাবের একটি কার্ড খুঁজে পায় এবং সিদ্ধান্ত নেয় যে সে নিজে সেখানে গিয়ে তদন্ত করবে। পরের দিন স্কুলে জিচলের চাকরির প্রথম দিন। প্রিন্সিপাল তাকে বাকি শিক্ষকদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তার ডেস্ক একজন আর্ট টিচার জিসংয়ের পাশে ঠিক করে দেন। এখানে জিম টিচার হওয়ার পাশাপাশি জিচলকে স্টুডেন্ট ডিনেরও দায়িত্ব দেওয়া হয়। প্রিন্সিপাল তাকে একটি কাজ দেন, সব ছাত্রীর কাছ থেকে লাঞ্চের টাকা সংগ্রহ করতে হবে। লাঞ্চ ব্রেকে জিচল সেই সব মেয়েদের কাছে টাকা চাইতে যায় যারা এখনও টাকা দেয়নি, কিন্তু কোনো মেয়ে জিচলকে পাত্তা দেয় না। তখনই সে ইউজিনকে দেখতে পায়, কিন্তু ইউজিনও তাকে উপেক্ষা করে চলে যায়। কিছুক্ষণ পর বাথরুম থেকে জিচল দেখে যে ইউজিন স্কুলের দেওয়াল টপকে পালিয়ে যাচ্ছে। সে চুপচাপ তার পিছু নেয় এবং দেখে যে ইউজিন বাজারের দিকে যাচ্ছে, কিন্তু পথে জিচল একটি ক্ল মেশিন খেলার কাছে আটকে যায়। প্রথমবারের মতো তার ভাগ্য সহায় হয় এবং সে একটি সফট টয় জিতে নাচতে শুরু করে। ইউজিনও তাকে দেখে। এরপর ইউজিন একটি নির্বাচনী প্রচারণার পাশ দিয়ে যেতে থাকে, যেখানে একজন প্রভাবশালী রাজনীতিবিদ মিস্টার কিম মানুষের কাছে ভোট চাইছিলেন। কিন্তু সত্যিটা হলো, এই লোকটি বাইরে থেকে দেখতে সৎ হলেও ভেতর থেকে পুরোপুরি দুর্নীতিগ্রস্ত আর ধূর্ত। ইউজিন এই প্রচারণা উপেক্ষা করে সেই ক্লাবের দিকে এগিয়ে যায় যেখানে হানসু কাজ করত। সে সেখানে মানুষকে জিজ্ঞাসা করে যে কেউ হানসুকে এখানে দেখেছে কিনা,
কিন্তু কোনো সঠিক উত্তর পায় না। ক্লাবের মালিকরা তাকে হুমকি দেয় এবং বলে, তুমি জানো এটা কি জায়গা? তারা তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই জিচল এসে তাকে গুন্ডাদের হাত থেকে বাঁচায়। জিচল ইউজিনকে বোঝায় যে এই কেস থেকে তার দূরে থাকাই ভালো এবং পুলিশও নিশ্চয়ই এই কেসে তদন্ত করছে। এরপর রাতে সে ইউজিনকে বাড়ি ছেড়ে দিয়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে চলে যায়। কিন্তু ইউজিন যখন একা যাচ্ছিল, তখন হঠাৎ একজন লোক গাড়ি নিয়ে তার পিছু নেয় এবং গাড়ি থেকে নেমে ইউজিনকে অপহরণ করার চেষ্টা করে। অন্যদিকে জিচল তার গাড়িতে ইউজিনের ফোন খুঁজে পায়, যেটা ইউজিন ভুলে ফেলে গেছিল। জিচল যখন ফোনটা ফেরত দিতে আসে, তখন সে সেই লোকটাকে দেখতে পায় যে ইউজিনকে অপহরণ করার চেষ্টা করছিল। লোকটি জিচলকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। জিচল দ্রুত অজ্ঞান হয়ে পড়ে থাকা ইউজিনকে হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। কিন্তু পুলিশ প্রধান যখন জানতে পারেন যে ইউজিন সেই নিখোঁজ হানসুর সবচেয়ে ভালো বন্ধু, তখন সে কেসটি এড়িয়ে যেতে শুরু করেন। মনে হচ্ছিল যেন তিনি হানসুর নিখোঁজ হয়ে যাওয়ার পিছনের কোনো সত্য লুকানোর চেষ্টা করছেন। কিছুক্ষণ পর জিচল তার বন্ধু ডোংসোর সাথে দেখা করে হানসুর কেস নিয়ে কথা বলে, আর এটা জেনে অবাক হয় যে পুলিশ এখনও হানসুর কেসে কোনো অফিসিয়াল রিপোর্টই দায়ের করেনি। পুলিশের ধারণা যে মেয়েটি হয়তো কোনো দায়িত্বজ্ঞানহীন বাউন্ডুলে মেয়ে যে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু জিচলের বিশ্বাস হয় যে এটা সত্যি নয়। সে ঠিক করে যে হানসুর সাথে আসলে কি হয়েছে তা সে নিজেই খুঁজে বের করবে। পরের দিনই সে হানসুর বাড়িতে গিয়ে তার দাদির সাথে দেখা করে। সে দাদিকে বোঝায় যে তিনি যদি পুলিশ স্টেশনে একটি আনুষ্ঠানিক চিঠি লেখেন এবং সম্মতিপত্রে স্বাক্ষর করেন, তাহলে পুলিশ মামলা নিতে বাধ্য হবে। তাদের পরিকল্পনা কাজে লাগে এবং ডোংসুকে অবশেষে নিখোঁজ ব্যক্তির রিপোর্ট ফাইল করতে হয়। এরপর জিচল স্কুলের আশেপাশে নিজেই তদন্ত করতে শুরু করে, কিন্তু কিছু শিক্ষক তাকে জানায় যে হানসু সবচেয়ে খারাপ ছাত্রী ছিল। সে বছরের অর্ধেকেরও বেশি সময় স্কুল থেকে গায়েব থাকত এবং লোকে তাকে পাগল পর্যন্ত বলতো। একজন শিক্ষক তো তাকে সোজাসুজি বলেই দেন যে নিজের ভালোর জন্য এই কেস থেকে দূরে থাকতে। এই সব কথা ইউজিন শুনে ফেলে। তার খুব রাগ হয়। সে জিচলকে একপাশে নিয়ে গিয়ে বলে যে আসল সত্য লুকানোর জন্য সবাই মিথ্যা বলছে। জিচল বিভ্রান্ত হয়ে যায় যে কার কথা বিশ্বাস করবে আর কারটা করবে না। কথা শেষ করার সময় ইউজিন তাকে একটি সিধা প্রশ্ন করে, যদি হানসু আপনার মেয়ে হতো, তাহলে কি আপনি এইভাবেই চুপ করে বসে থাকতেন? এই প্রশ্নটা জিচলের দিমাগের বাতি জ্বালিয়ে দেয়। সে ভাবে হানসু পালিয়ে যাক বা না যাক, তাকে খুঁজে বের করা খুব জরুরি। এরপর জিচল বাথরুমে কিছু মেয়েকে ধূমপান করতে দেখে। সে তাদের কাছে গিয়ে বলে যে সত্যি করে বলো সিগারেটের প্যাকেট কোথায়। সে সেখানে সিগারেটের প্যাকেট খুঁজতে থাকে আর মেয়েরা সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই জিচলের নজর একটি লুকানো ক্যামেরার দিকে যায়। জিচল সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে যায়, কিন্তু সে প্রিন্সিপালকে কিছু বলার আগেই প্রিন্সিপাল উল্টো জিচলকেই বকতে শুরু করে এবং বলে যে হানসুর কেস থেকে দূরে থাকতে। এই আচরণ দেখে জিচলের সন্দেহ আরও জোরালো হয়। সে ক্যামেরার ব্যাপারে কিচ্ছু না বলে ওটা নিজের কাছে রেখে দেয়। রাতে সে ক্যামেরার ভিডিও চালু করে দেখে যে এই ক্যামেরাটি তারই পাশে বসা আর্ট টিচার লাগিয়েছিল। জিচল সঙ্গে সঙ্গে তাকে প্রশ্ন করতে যায়, কিন্তু সে আগেই বাড়ি চলে গিয়েছিল। সুযোগ বুঝে সে তার ল্যাপটপ তল্লাশি করতে শুরু করে এবং সেখানে আর্ট টিচার এবং হানসুর চ্যাট দেখতে পায়। এই চ্যাটটি হানসুর নিখোঁজ হওয়ার দিনেরই। এখানে হানসু আর্ট টিচারকে সেই রাতে দেখা করার জন্য ডেকেছিল এবং তারপর থেকেই সে নিখোঁজ। অর্থাৎ আর্ট টিচার কিছু একটা জানে। জিচল সঙ্গে সঙ্গে তার পুলিশ বন্ধু ডোংসুকে ফোন করে, কিন্তু সে ফোন তোলে না। এরপর সে ইউজিনকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? ইউজিন জানায় যে আমি আর্ট টিচারের গাড়িতে আছি, উনি আমাকে বাড়ি ছাড়তে যাচ্ছেন। জিচল চুপচাপ তাকে সব কথা জানায় এবং সাবধানে থাকতে বলে। এরপর ইউজিন খুব কৌশলে কথার ছলে আর্ট টিচারকে জিজ্ঞেস করে তারা কোথায় যাচ্ছে এবং তারপর তার লোকেশন জিচলকে পাঠিয়ে দেয়। এখানে সে লক্ষ্য করে যে আর্ট টিচারের গাড়ির চাবির রিংটি ঠিক হানসুর চাবির রিংয়ের মতো। সে এবার হানসু সম্পর্কে প্রশ্ন করতে শুরু করে, আর তখনই আর্ট টিচার সব বুঝে যায়। সে ইউজিনকে জোরে এক ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। যখন ইউজিনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি বেডরুমের মেঝেতে বাঁধা অবস্থায় দেখতে পায় এবং তার মুখও বন্ধ করা ছিল। সে দেখে যে আর্ট টিচারের আলমারিতে হানসুর ফোন রাখা আছে। আর্ট টিচার তার কোনো ক্ষতি করার আগেই জিচল সেখানে পৌঁছে যায়। সে জোর করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। আর্ট টিচার জিচলকে আটকানোর চেষ্টা করে, কিন্তু জিচল একজন বক্সিং চ্যাম্পিয়ন ছিল। তার সামনে আর্ট টিচার টিকতে পারে না।
জিচল তাকে মেরে মাটিতে ফেলে দেয় এবং বেঁধে ফেলে। এরপর আর্ট টিচার ক্ষমা চেয়ে বলে, প্লিজ আমাকে ধরিয়ে দিও না, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু জিচল এসব কথাই পাত্তা দেয় না। সে জিজ্ঞাসা বাড়ে, হানসুর ব্যাপারে তুই কি জানিস? কিন্তু আর্ট টিচার বলে যে তার নিখোঁজ হওয়ার ব্যাপারে সে বেশি কিছু জানে না। আর্ট টিচার জানায় যে হ্যাঁ, হানসু সেই রাতে তাকে ক্লাব থেকে নিয়ে যাওয়ার জন্য ডেকেছিল এবং সে তাকে বাড়ি ছাড়তে যাচ্ছিল। কিন্তু তখনই হানসুর কাছে একটা ফোন আসে এবং সে বলে তাকে গ্যাস পাম্পে ছেড়ে দিতে, কারণ কেউ তাকে নিতে আসছে। আর্ট টিচার বেশি কিছু না ভেবে হানসুকে সেখানেই নামিয়ে দিয়ে নিজে বাড়ি চলে যায়। কিন্তু কিছুক্ষণ পর তার অদ্ভুত লাগে যে একটা মেয়েকে রাতে একা ছেড়ে আসা ঠিক হয়নি। সে আবার তাকে আনতে সেখানে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেখানে হানসু ছিল না, কিন্তু তার ফোনটি পড়েছিল, যা আর্ট টিচার তুলে নেয়। আর্ট টিচার বলে, আমি শুধু এটুকুই জানি। এরপর আর্ট টিচারকে তার নোংরা কাজের জন্য জেলে পাঠানো হয়। কিন্তু এর পরেও পুলিশ প্রধান এটা মানতে রাজি হন না যে হানসুকে অপহরণ করা হয়েছে। জিচল তাকে বারবার বলে এই কেসটাকে গুরুত্ব সহকারে নিতে, কিন্তু পুলিশ প্রধান তাকে এড়িয়ে যান। এরপর জিচল স্টেশন থেকে বেরোতেই আমরা দেখি যে পুলিশ প্রধান কাউকে ফোন করে বলছে, ওই লোকটা আজ হানসুর ফোন নিয়ে এসেছিল, তুমি সাবধানে থেকো। এতে এটা পরিষ্কার হয়ে যায় যে এই ঘটনায় আরও কোনো বড় মাপের লোক জড়িত আছে এবং পুলিশ প্রধানও তাকে সাহায্য করছে। স্কুলের প্রিন্সিপাল এবার জিচলকে অফিসে ডেকে বলেন যে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, কারণ সে হানসুর কেসে প্রয়োজনের চেয়ে বেশি নাক গলাচ্ছিল এবং এতে স্কুলের সম্মান নষ্ট হচ্ছে। কিন্তু এখন জিচল পরিষ্কার বুঝতে পারে যে এই শহরে প্রত্যেকেই কিছু না কিছু লুকাচ্ছে। তখনই তার কাছে বন্ধু ডংসুর ফোন আসে যে তাকে একটি জায়গায় তুরন্ত আসতে বলে। জিচল সেখানে পৌঁছানোর সাথে সাথেই তার চোখের সামনে হানসুর মৃতদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল। ইউজিনও সেখানে এসে পৌঁছায়। সে তার প্রিয় বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে। জিচল বুঝতে পারে যে পরবর্তী লক্ষ্য ইউজিনও হতে পারে, কারণ সে একমাত্র সত্যিটার কাছাকাছি পৌঁছেছে। সে ইউজিনকে নিয়ে হাসপাতালে যায়, যেখানে হানসুর অসুস্থ দাদি ভর্তি ছিলেন। যখন তিনি তার নাতনির মৃত্যুর খবর পান, তখন তার শরীর আরও খারাপ হয়ে যায়। ওদিকে ডংসু তা সিনিয়রদের কথা বলতে শুনে ফেলে এবং জানতে পারে যে পুলিশ প্রধান কারোর কাছ থেকে টাকা নিয়ে এই কেসটা চাপা দিচ্ছে। এখন ডংসুর নিজেই তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সে চুপিসারে হানসুর ফোন চুরি করে নেয় এবং ফোনটি ঠিক করানোর পর জানতে পারে যে হানসু শেষবার এক মহিলার সাথে কথা বলেছিল, যে ক্লাবে কাজ করত এবং তার নাম ছিল ইসুল। সঙ্গে সঙ্গে ডংসু জিচলকে ফোন করে সব কথা জানায়, কিন্তু সে কথা শেষ করার সাথে সাথেই পেছন থেকে কেউ এসে ডংসুকে মেরে অজ্ঞান করে দেয়। এবার জিচল সরাসরি সেই ক্লাবে গিয়ে ইসুল নামার মেয়েটির সাথে দেখা করে। অনেক জোর করার পর ইসুল জানায় যে হ্যাঁ, হানসু এই ক্লাবে পার্ট টাইম গায়িকা ছিল। যেদিন সে নিখোঁজ হয় সেদিন ক্লাবে একটি মিটিং ছিল, যেখানে সেই রাজনীতিবিদ মিস্টার কিম, ক্লাবের চেয়ারম্যান এবং পুলিশ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন এবং হানসু পারফর্ম করছিল। তখনই তার কাছে হাসপাতাল থেকে ফোন আসে যে তার দাদির শরীর খারাপ হয়েছে। সে ক্লাবের চেয়ারম্যানের কাছে যাওয়ার অনুমতি চায়, কিন্তু চেয়ারম্যান হানসুর ওপরই খারাপ নজর দেয় এবং তার সাথে নোংরামি করতে শুরু করে। হানসু কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু বারের মালিকও তার পিছু নেয়। ইসুল বলে, এরপর থেকে আমি হানসুকে আর কখনো দেখিনি। তখনই বারের লোকেরা জিচলের ওপর হামলা করে, কিন্তু জিচল একাই সবাইকে ধুলে চাটিয়ে দেয়। এবার শুধু ক্লাবের মালিক বাকি থাকে। জিচল তাকে জিজ্ঞাসা করে, তুই তো হানসুকে মেরেছিস, তাই না? কেন এমন করলি? ভীত মালিক এবার স্বীকার করে যে সেই রাতে সে হানসুর পিছু নিয়েছিল, কিন্তু তার মৃত্যুতে তার কোনো হাত নেই। আসলে যখন সে হানসুকে খুঁজতে খুঁজতে পাবলিক বাথরুমে পৌঁছায়, তখন সে দেখে যে কেউ তার গলা টিপে তাকে মারছে। আর সেই ব্যক্তি আর কেউ নয়, বরং আর্ট টিচারই ছিল, যে আসলে সেই রাজনীতিবিদ মিস্টার কিমের ছেলে এবং হানসুর মৃত্যুর জন্য সেই দায়ী। ক্লাবের মালিক জানায় যে আর্ট টিচার তার বাবার ক্ষমতার জোরে কাউকেই ভয় পেত না এবং সে হানসুকে ভালোবাসত, কিন্তু হানসু তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছিল, আর এই কারণেই সে তাকে মেরে ফেলে। এই কথা শুনে জিচলের খুব রাগ হয়। সে সঙ্গে সঙ্গে ডংসুকে ফোন করে, কিন্তু জানতে পারে যে আর্ট টিচারকে পুলিশ স্টেশন থেকে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে। এবার জিচলের আরও ইয়াকিন হয়ে যায় যে ইউজিনের জীবন বিপদে আছে। আর যখন ইউজিনও ফোন তোলে না, তখন জিচল সঙ্গে সঙ্গে আর্ট টিচারের বাড়ির দিকে দৌড়ায়। ওদিকে আর্ট টিচার ইউজিনকে আবার অপহরণ করে একটি নতুন জায়গায় নিয়ে আসে, কিন্তু তখনই তার বাড়িতে মিস্টার কিম এসে উপস্থিত হন। আর্ট টিচার চায়নি যে তার বাবা এই অপহরণের ব্যাপারে জানুক, তাই সে ইউজিনকে একটি আলমারিতে বন্ধ করে দেয়। মিস্টার কিম তার উপর খুব রেগে যান। তিনি বলেন, তোর জন্য আমার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, তোকে আবার আমেরিকায় ফিরে যেতে হবে।
তুই কালই এখান থেকে যাচ্ছিস। কিন্তু আর্ট টিচার এবার নিজের বাবার ওপরই অভিযোগ করে বলে, আসল সত্যিটা হলো আপনিই হানসুকে মেরেছিলেন। এরপর আসল সত্যিটা সামনে আসে এবং আমরা জানতে পারি যে আর্ট টিচার যখন হানসুকে আক্রমণ করেছিল তখন সে পুরোপুরি মারা যায়নি। এরপর বারের মালিক মিস্টার কিমকে সেখানে ডেকে আনে। যখন মিস্টার কিম দেখে যে হানসু তখনও বেঁচে আছে, সে বুঝতে পারে যে হানসু বেঁচে থাকলে পুলিশকে সব বলে দেবে। তাই গল্পটা সেখানেই শেষ করে দেওয়ার জন্য মিস্টার কিমই তাকে মেরে ফেলে। মিস্টার কিম চলে যাওয়ার পরই ইউজিন আলমারি থেকে বেরিয়ে আর্ট টিচারের চোখে স্প্রে দিয়ে হামলা করে এবং সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু আর্ট টিচার তাকে আবার ধরে ফেলে এবং মারতে যাবে ঠিক তখনই জিচল সেখানে ধামাকেদার এন্ট্রি নেয়। সে আর্ট টিচারকে প্রচণ্ড মার মারে এবং তার অবস্থা খারাপ করে দেয়। এরপর সে আহত ইউজিনকে নিয়ে হাসপাতালে যায়। অন্যদিকে মিস্টার কিম নির্বাচনে জিতে শহরের গভর্নর হয়ে যান এবং এখন তিনি আগের চেয়েও বেশি শক্তিশালী। জিচল এসব টিভিতে দেখে রাগে ফুঁসতে থাকে। সে নিজের গাড়ি নিয়ে হাইওয়েতে মিস্টার কিমের গাড়িকে জোরদার ধাক্কা মারে। এতে ড্রাইভার অজ্ঞান হয়ে যায়। জিচল গাড়ি থেকে নেমে মিস্টার কিমের দিকে এগোতে থাকে। মিস্টার কিম ভয়ে কাঁপছিল। সে কিমকে নিজের ক্ষমতার ভয় দেখানোর চেষ্টা করে বলে, তুই জানিস আমি কে? কিন্তু জিচলের সামনে তার কোনো ক্ষমতাই কাজ করে না। এরপর ডংসু পুলিশ নিয়ে সেখানে চলে আসে। ডংসুর কাছেও সব প্রমাণ ছিল। পরের দিন সকালে জাতীয় সংবাদে দেখানো হয় যে মিস্টার কিম এবং সেই দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারকে হানসুর খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শেষ দৃশ্যে আমরা জিচলকে দেখি যে হাসপাতালে ইউজিনের সাথে দেখা করতে যায় এবং তার জন্য সেই সফট টয়টি রেখে আসে যা সে প্রথমবার ক্ল মেশিন থেকে জিতেছিল। এরপর সে শহর ছেড়ে নতুন জীবন শুরু করার জন্য অন্য শহরে চলে যায়। আর এর সাথেই এই মুভি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের এক্সপ্লেনেড হাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।